হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছিলাম যে ফাংশন কি, কেন আমরা ফাংশন ইউজ করব এবং এর বেনিফিটগুলো কি, এবং ফাংশনের সিনট্যাক্স ও এক্সাম্পল আমরা দেখেছিলাম। আজকে আমরা ফাংশনের তিনটি মেইন কনসেপ্ট ফাংশন ডেফিনেশন, ফাংশন ডিক্লারেশন ও ফাংশন কল, এই তিনটি কনসেপ্টকে ডিটেলস বোঝার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে একটি ফাংশন কিভাবে এক্সিকিউট হয়ে থাকে। ফাংশনের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি এক একটি স্পেসিফিক টাস্কে সম্পন্ন করার জন্য। আর একজন ভালো প্রোগ্রামারের কাজ হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন করার সময় খেয়াল রাখা যেন এটি লজিক্যাল ও প্রপার স্ট্রাকচার মেনটেন করে করা হয়, যাতে আমরা আমাদের ফাংশনকে প্রয়োজনে রিইউজ করতে পারি এবং ইজিলি মেনটেন করতে পারি। ফাংশন ডিক্লারেশন দ্বারা কোনো ফাংশনের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন ছাড়া শুধু ফাংশনের রিটার্ন টাইপ, নেম ও প্যারামিটার স্পেসিফাই করা হয়ে থাকে। সি প্রোগ্রামিং এর বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফাংশন ডিক্লারেশন একটি প্রোগ্রামের শুরুর দিকে করা অথবা অন্য কোনো হেডার ফাইলে করা, যাতে আমরা প্রয়োজনে হেডার ফাইল ইনক্লুড করতে পারি এবং ফাংশনকে রিইউজ করতে পারি। ফাংশন ডিক্লারেশনের সিনট্যাক্স হচ্ছে রিটার্ন টাইপ, ফাংশন নেম এবং ফাংশনটার মধ্যে যদি আমরা কোনো প্যারামিটার পাস করতে চাই তা আমরা লিখব, এবং প্যারামিটারের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্যারামিটারের টাইপটা লিখতে হবে। কিন্তু যদি আমরা চাই যে প্যারামিটারের নামটা লিখতে, তাহলে আমরা লিখতে পারি, এবং যদি না চাই তাহলে আমরা প্যারামিটারের নামটা মেনশন না করলেও কোনো এরর হবে না, অর্থাৎ এটাই ম্যান্ডেটরি না। এবং লাস্টে সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটাকে শেষ করতে হবে। সো এটি হচ্ছে একটি ফাংশন ডিক্লারেশনের এক্সাম্পল। সো আমরা ফাংশন ডিক্লারেশন জাস্ট আমাদের প্রোগ্রামের শুরুর দিকে আমরা করব, জাস্ট মেইন ফাংশনের উপরের দিকে। এবং এখানে আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে অ্যাড নামে, এবং যার রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, এবং এটি দুটি প্যারামিটার আছে, একটি হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তো আমরা চাইলে এই প্যারামিটারের নামটা আমরা না দিলেও আমাদের কোনো এরর আসবে না। ওকে, সো আমরা চাইলে এটাকে নাও দিতে পারি, এবং আমরা চাইলে এই ফাংশন ডিক্লারেশনটাকে আমরা কোনো একটি হেডার ফাইলে আমরা রাখতে পারি, এবং সেই হেডার ফাইলটাকে আমরা এখানে ইনক্লুড করতে পারি। সো কিভাবে আমরা হেডার ফাইলে একটি ফাংশনকে ডিক্লেয়ার করব এবং সেটাকে কিভাবে আমরা ইনক্লুড করব সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আজকের জন্য আমরা জাস্ট এটা বুঝি যে আমাদের ফাংশন ডিক্লারেশন কিভাবে করতে হয়। সো আমরা জাস্ট ফাংশন ডিক্লারেশন একটা এক্সাম্পল দেখলাম। ফাংশন ডিক্লারেশনের বেনিফিট কি? ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে কম্পাইলার ফাংশন এক্সিকিউট করার আগেই টাইপ চেকিং করতে পারে এবং ভেরিফাই করতে পারে যে প্রোগ্রামে ফাংশনটি প্রপারলি এবং কারেক্টলি ইউজ হচ্ছে কিনা। এছাড়া ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে আমরা ফাংশন ইমপ্লিমেন্টেশনকে সেপারেট করতে পারি, যার কারণে কোডকে বোঝা, মেনটেন করা ও ডিবাগ করা সহজ হয়। এছাড়া প্রয়োজনে হেডার ফাইলে ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে আমরা মাল্টিপল ফাইলে একই ফাংশন আমরা বারবার ইউজ করতে পারি। তারপর হচ্ছে ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশনের মাধ্যমে একটি ফাংশনের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করা হয়ে থাকে, যেখানে ফাংশনের ডিক্লারেশনের মতো ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশন নেম ও প্যারামিটার যদি থাকে তাহলে প্যারামিটার দিতে হবে, এবং তারপর কার্লি ব্র্যাকেটের ভিতরে ফাংশনের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা করা হয়, যা একটি সুনির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে। যদি ফাংশনটি কোনো ভ্যালু রিটার্ন করে তাহলে লাস্টে রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে। যেমন এখানে এক্সাম্পলে আমরা নাম1 ও নাম2 এর যোগফল রিটার্ন করছি, তাহলে আমরা রিটার্ন স্টেটমেন্ট লিখব, এবং যেহেতু এটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে তাই ফাংশনের রিটার্ন টাইপ হবে ইন্টিজার। যদি ফাংশনটি কোনো ভ্যালু রিটার্ন না করে তাহলে কি হবে? তাহলে আমরা রিটার্ন টাইপ লিখব ভয়েড। ভয়েড মানে হচ্ছে নো টাইপ, অর্থাৎ কোনো টাইপই রিটার্ন করবে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি ফাংশনটি কোনো একটি ভ্যালু রিটার্ন করে, সো সেই ভ্যালুটি যদি যে টাইপের সেই টাইপটা আমরা রিটার্ন টাইপে লিখব, আর যদি ফাংশনটি কোনো ভ্যালু রিটার্ন না করে তাহলে আমাদের ফাংশনের টাইপ কি হবে? ভয়েড। এটি হচ্ছে একটি ফাংশন ডেফিনেশনের এক্সাম্পল, যার মাধ্যমে আমরা ফাংশনের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা করে থাকি। সো এখানে আমরা এ এবং বির সাথে যোগ করছি এবং এই যোগফলটা আমরা রিটার্ন করছি। সো যেহেতু আমরা দুইটি ইন্টিজার টাইপের ভ্যালু আমরা যোগ করছি, তাহলে আমাদের রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার। ওকে, সো আমরা ইন্টিজার টাইপের একটি ভ্যালু রিটার্ন করছি। তাহলে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশনের মধ্যে পার্থক্য কি? ফাংশন ডিক্লারেশনে আমরা জাস্ট ফাংশনটাকে ডিক্লেয়ার করছি যে এটির টাইপ কি এবং এটির নাম কি এবং কি কি প্যারামিটার আমরা পাস করছি, এবং প্যারামিটার পাস করার ক্ষেত্রে প্যারামিটারের যে টাইপটা সেটা ইম্পর্টেন্ট এবং কতগুলো প্যারামিটার আমরা পাস করছি, কিন্তু আমাদের এই নামটা ইম্পর্টেন্ট না। ওকে, আমরা যদি নামটা XY দিই তাও কোনো প্রবলেম নেই, আমরা যদি প্যারামিটারের নাম নাও দিই তাও কোনো প্রবলেম নেই। ওকে, কিন্তু ফাংশন ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই টাইপটা লিখতে হবে এবং প্যারামিটারের নামটাও লিখতে হবে। ওকে, সো এই হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশনের মধ্যে পার্থক্য, এবং ফাংশন ডেফিনেশনে আমরা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা করব, কিন্তু ফাংশন ডিক্লারেশনে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিব। ওকে, সো এই হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশন। এখন লাস্ট কনসেপ্ট হচ্ছে আমাদের ফাংশন কল। ফাংশন কল করার মাধ্যমে আমরা একটি ফাংশনকে প্রোগ্রামের যে কোনো পার্ট থেকে এক্সিকিউট করতে পারি।
অর্থাৎ ফাংশন কল করাতে ফাংশন ডেফিনেশনে থাকা কোডগুলো এক্সিকিউট হয়, আর যদি ফাংশনে কোনো রিটার্ন ভ্যালু থাকে তা রিটার্ন করে। ফাংশন কল করার সিনট্যাক্স হলো জাস্ট আমরা ফাংশনের নাম লিখব, আর যদি কোনো প্যারামিটার থাকে তা সঠিক নিয়মে পাস করব। সো এটি হচ্ছে একটি ফাংশন কলের এক্সাম্পল। সো এখানে আমরা কি করছি, অ্যাড এই ফাংশনটাকে কল করছি এবং আমাদের 3 এবং 5 এই দুটি ভ্যালু আমরা পাস করছি, যা আমাদের এই এ তে চলে আসবে 3 এবং 5 চলে আসবে বি তে। তারপর আমাদের যোগফলটা যোগ করে আমাদের এ আর বির মধ্যে যোগ করে যে যোগফলটা হবে সেটা আমাদের রিটার্ন করবে, যেটা আমাদের সামের মধ্যে স্টোর হবে। ওকে, তারপর আমরা এই সামটাকে প্রিন্ট করছি। সো এভাবে আমাদের এই ফাংশন কলটা কাজ করে। ওকে, তাহলে ফাংশন কলটা খুব ইজি, জাস্ট আমরা ফাংশনের নামটা লিখবো এবং যে প্যারামিটারগুলো পাস করা দরকার সেটা আমরা দিব। যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালু পাস করছি, সো আমি এখানে 3 দিয়েছি, এখানে 5 দিয়েছি। এখানে আমরা যাই দেবো সেটাই আমাদের যোগ করে দেখাবে। ওকে, আমরা যদি এখানে 5 দিই, এখানে 5 দিই, তাহলে আমাদের যোগ করে দেখাবে 10। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশন কলের এক্সাম্পল। এবং ফাংশন কল করার মাধ্যমে যে প্যারামিটার পাস করা হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে আর্গুমেন্ট, অথবা এই প্যারামিটারগুলোকে আমরা বলে থাকি অ্যাকচুয়াল প্যারামিটার। আর যে প্যারামিটারগুলো আমরা ফাংশন ডেফিনেশনের মাধ্যমে পাস করি এগুলোকে বলা হয় ফর্মাল প্যারামিটার। তাহলে আর্গুমেন্ট এবং প্যারামিটারের মধ্যে পার্থক্য কি? আর্গুমেন্ট হলো যে প্যারামিটারগুলো আমরা ফাংশন কল করার সময় পাস করি সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট অথবা অ্যাকচুয়াল প্যারামিটার। আর যে প্যারামিটারগুলোকে আমরা ফাংশন ডেফিনেশনের সময় পাস করি এগুলোকে বলা হয়ে থাকে প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার। আশা করি ফাংশনের এই তিনটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে একটি ফাংশন কিভাবে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়ে থাকে। যেহেতু আমরা জানি যে সি প্রোগ্রামে প্রথমে মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হয়, সো প্রথম স্টেপে মেইন ফাংশনে এই অ্যাড ফাংশনটি কল হবে। ফাংশনটি কল হবার সাথে সাথে ফাংশন অ্যাক্টিভেট স্টেপে চলে যাবে। এখানে কিন্তু প্রথমে চেক করবে যে ফাংশন ডিক্লারেশন আর ফাংশন ডেফিনেশন ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে এরর দেখাবে, আর যদি ম্যাচ করে তাহলে কম্পিউটার মেমোরিতে অ্যাড ফাংশনের যাবতীয় অপারেশনের জন্য একটি টেম্পোরারি মেমোরি অ্যালোকেট করবে, যেখানে অ্যাড ফাংশনের যদি কোনো ভেরিয়েবল থাকে যেগুলোকে বলা হয়ে থাকে লোকাল ভেরিয়েবল, তাহলে সেসব লোকাল ভেরিয়েবলের জন্য একটা টেম্পোরারি মেমোরি অ্যালোকেট করবে। এবং ফাংশনে যেহেতু রিটার্ন স্টেটমেন্ট আছে সেহেতু রিটার্ন ভ্যালু কোন মেমোরি অ্যাড্রেসে রিটার্ন করবে সেই অ্যাড্রেসটাও স্টোর করবে। ফাংশনের এই ফুল মেমোরি ম্যানেজমেন্ট টেকনিককে বলা হয়ে থাকে স্ট্যাক ফ্রেম, যেটা শুধু ফাংশনটি রান টাইম পর্যন্ত এক্সিস্ট করবে। অর্থাৎ ফাংশনটি যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে ততক্ষণ পর্যন্ত এই স্ট্যাক ফ্রেমটি এক্সিস্ট করবে। এরপরের স্টেপে ফাংশনে যদি কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটারগুলো পাস হবে, যেমন এখানে এ প্যারামিটারে 3 অ্যাসাইন হবে আর বি প্যারামিটারে 5 অ্যাসাইন হবে। তারপরের স্টেপে ফাংশনের ডেফিনেশনে থাকা কোডগুলো এক্সিকিউট হবে। এখানে আমাদের একটাই স্টেটমেন্ট আছে, এ আর বি যোগ করে যে ভ্যালু পাবে তা রিটার্ন করবে। সো এই এক্সাম্পলের ক্ষেত্রে যোগফল হবে 8, এবং এই রিটার্ন করা ভ্যালুটি মেমোরির কোন অ্যাড্রেসে স্টোর হবে তা স্ট্যাক ফ্রেমে ডিফাইন করা থাকে। সো ফাংশনটি রিটার্ন করা ভ্যালু সেই অ্যাড্রেসে স্টোর হবে এবং তারপর ফাংশনটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফাংশনটি ডিঅ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে স্ট্যাক ফ্রেম মেমোরি রিলিজ করে দিবে, অর্থাৎ ফাংশন অ্যাক্টিভেট হওয়ার সময় যে লোকাল ভেরিয়েবলগুলো মেমোরি অ্যালোকেট করেছিল তা রিমুভ হয়ে যাবে। যেহেতু আমরা অ্যাড ফাংশন থেকে রিটার্ন করা ভ্যালু সাম ভেরিয়েবলে স্টোর করছি, সো সামে তখন 8 স্টোর হবে এবং এভাবে ফাংশনের এক্সিকিউশন শেষ হবে এবং মেইন ফাংশনের পরবর্তী কোডগুলো এক্সিকিউট হবে। তাহলে আমরা ফাংশন এক্সিকিউশন প্রসেস থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট পেলাম, সেটা হলো স্ট্যাক ফ্রেম। সো যখনই একটি ফাংশন কল হয় এবং ফাংশনটির ডেফিনেশনে থাকা কোডগুলো এক্সিকিউট হয় তখনই ফাংশনের জন্য একটি স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়, যেখানে ফাংশন এক্সিকিউশনের জন্য যাবতীয় ইনফরমেশন ও ডাটা স্টোর হয়ে থাকে। যখনই ফাংশন এক্সিকিউশন শেষ হয়ে যায় তখনই স্ট্যাক ফ্রেমে স্টোর করা ইনফরমেশন ও ডাটাগুলো রিমুভ হয়ে যায়। সো ফাংশনের এই ফুল এক্সিকিউশন প্রসেস এবং স্ট্যাক ফ্রেমের এই কনসেপ্টটাকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যা আমাদের সামনে ফাংশনের অনেক এক্সাম্পল বুঝতে হেল্প করবে। এখন আমরা ডিবাগের মাধ্যমে ফাংশন এক্সিকিউশনের প্রসেসটাকে একটু বোঝার চেষ্টা করি এবং স্ট্যাক ফ্রেমের কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি। সাপোজ এখানে আমি ব্রেক পয়েন্ট দিলাম এবং আমি ডিবাগিং শুরু করি। ওকে, সো আমাদের ডিবাগিং শুরু হলো। সো আমাদের এখানে আমাদের ব্রেক পয়েন্ট হলো এবং আমরা এখন দেখব যে ওয়াচে আমাদের কি কি ভ্যালু আসছে। সো ফার্স্টে কিন্তু আমাদের সামে 0 আছে, তাই তো? সো আমি স্টেপ ইনটু দিব। সো এখন কিন্তু চলে আসছে আমাদের ডেফিনেশনে। ওকে, সো ডেফিনেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ তে চলে আসছে 5 এবং বি তে চলে আসছে 5। আমাদের যেহেতু কোনো লোকাল ভেরিয়েবল নাই, আমাদের শুধু প্যারামিটার, সো আমাদের এই দুটি প্যারামিটারে আমাদের দুটি ভ্যালু আসলো। ওকে, এখন আমাদের এই এ এবং বি যোগ হবে এবং যোগ হয়ে রিটার্ন করবে কি
10। ওকে, 10 যেহেতু আমাদের যে ইন্টিজার নাম্বার, তাই আমাদের এটা রিটার্ন করে সামের মধ্যে যাবে। ওকে, সো আমরা যদি এখন স্টেটমেন্ট দেই তাহলে আমাদের জাস্ট রিটার্ন করবে এবং রিটার্ন করে আমাদের সামে কিন্তু এখন 10 চলে আসছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এ এবং বিতে যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু ভেনিশ হয়ে গেছে। ওকে, সো আমাদের স্ট্যাক ফ্রেম কিন্তু এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং ভেনিশ হয়ে গেছে এবং আমাদের জাস্ট সামে 10 চলে আসছে। যখন এই অ্যাড ফাংশনটা মেইন ফাংশন থেকে কল হয় তখন মেইন ফাংশন কি করে, স্ট্যাক ফ্রেমে স্টোর করে দেয় যে কোন অ্যাড্রেসে এই ফাংশনটা ভ্যালু রিটার্ন করবে এবং স্টোর করবে। ওকে, সো যখন এই অ্যাড ফাংশনটা কল হওয়ার সাথে সাথে স্ট্যাক ফ্রেমটা অ্যাক্টিভেট হয় তখনই আসলে মেইন ফাংশনটা স্টোর করে দেয় যে কোন অ্যাড্রেসে এই ভ্যালুটা রিটার্ন হবে। সো এবং অ্যাড ফাংশনে যখন ঢুকে যায় তখন অ্যাড ফাংশনে যা কিছু করার করে তখন সেই রিটার্ন অ্যাড্রেসে এই অ্যাড ফাংশনটা ভ্যালু অ্যাসাইন করে দেয়। যেই রিটার্ন অ্যাড্রেসে এই অ্যাড ফাংশনটা ভ্যালুটা স্টোর করে সাম সেই অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে রিড করে নেয়। ওকে, এখানে কিন্তু সামের যে অ্যাড্রেস এবং অ্যাড ফাংশনের যে রিটার্ন অ্যাড্রেস এটা কিন্তু সেম না। ওকে, তাহলে আমরা আজকে এই প্রত্যেকটা কনসেপ্ট আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটি কনসেপ্ট বাকি আছে, যেটি হচ্ছে আমরা যদি এই মেইন ফাংশনের নিচে যেহেতু আমরা ফাংশনটা লিখেছি, সো সেখানে আমাদের এই ডিক্লারেশনটা অবশ্যই দিতে হবে। আর এমন হতে পারে যে আমরা যদি মেইন ফাংশনের উপরে এই ফাংশনটা ডিক্লেয়ার করি, সো এই ফাংশনের ডেফিনেশনটা যদি আমরা মেইন ফাংশনের উপর দিই তাহলে কিন্তু আমাদের ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না। ওকে, সো যদি আমরা কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করি মেইন ফাংশনের উপরে সেই ক্ষেত্রে ফাংশন ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না। আর যদি আমরা এটা মেইন ফাংশনের নিচে দেই তাহলে আমাদের অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের ডিক্লারেশনটা করতে হবে। ওকে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর অনেক ক্ষেত্রে এটা এরর আসবে না, যদি আমরা এটাকে কেটে দেই তাহলে কিন্তু আমাদের এরর না দেখালেও আমাদের কিন্তু একটা ওয়ার্নিং দেখাবে। আমরা দেখি, সো আমরা যদি এটাকে রান করতে চাই আমাদের রান হচ্ছে কিন্তু আমাদের কিন্তু একটা এখানে ওয়ার্নিং দেখাচ্ছে যে এখানে একটা ইমপ্লিসিট ডিক্লারেশন হয়েছে। ওকে, সো এটা কিন্তু একটা ওয়ার্নিং এবং অনেক ক্ষেত্রে এটা আমাদের এক্সিকিউশন নাও হতে পারে। সো এই জন্য বেটার হচ্ছে আমরা মেইন ফাংশনের উপরে আমাদের অবশ্যই ডিক্লারেশনটা দেওয়া এবং এটি হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কিন্তু আমরা চাইলে যদি ডিক্লারেশন না দিতে চাই সেক্ষেত্রে আমাদের মেইন ফাংশনের উপরে এই ফাংশনটা দিতে হবে। সো ওকে, সো আশা করি প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে আজকে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা অত্যন্ত জরুরি। অনেকে এই কনসেপ্টগুলোকে স্কিপ করে যায়, বোঝার চেষ্টা করে না যে আসলে কিভাবে ফাংশন এক্সিকিউশন হয়, কিভাবে এই কনসেপ্টগুলো কাজ করে। সো এটা কিন্তু অত্যন্ত জরুরি, এটা লং টার্মের ক্ষেত্রে আপনাদের অনেক কাজে দেবে। তো তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।